সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭। এদিকে পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প। আরও থাকছে ভারতকে কড়া হুমকি ট্রাম্পের, দোটানায় মোদি সরকার। তারপর থাকছে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করল ইসরায়েল। এদিকে ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করল হুতি বিদ্রোহীরা। আরও থাকছে হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২। এদিকে গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরায়েল ও হামাসের। এবং সর্বশেষ হামাসের অস্ত্র সমর্পণের সময়সীমা নিয়ে যা বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে একটি ছোট্ট আবেদন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, গাজা, যেখানে একসময় ছিল শিশুদের হাসি, রঙিন আকাশের তলে চলাফেরা, স্বপ্নের মতো প্রতিটি দিন, কিন্তু এখন কি? যুদ্ধবিরতির মাঝেও চলছে হত্যাযজ্ঞ, আর নিথর হয়ে গেছে ৯৭ প্রাণ। বাচ্চাদের হাসি শোনা গেছে চোখের জলে। এই মানবিক বিপর্যয় যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। যুদ্ধ, হুমকি, রাজনৈতিক চাপ, বিশ্বের বড় বড় নেতাদের সিদ্ধান্তই অনেক সময় নিরপেক্ষ মানুষের জীবনকে রঙিন স্বপ্ন থেকে ভয়াবহ বাস্তবে পরিণত করে। কিন্তু আমাদের ছোট্ট কণ্ঠ শক্তিশালী। আপনি যদি চান এই সত্যি খবরটি যেন পৌঁছায় সেই সব মানুষের কাছে যারা সাহায্যের হাত বাড়াতে পারে, তাহলে শেয়ার করুন। আপনার একটা শেয়ার, আপনার একটা কমেন্ট, তা হয়তো পৌঁছে দেবে সঠিক মানুষের কাছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা জানাই সেই খবর যা বড় বড় মিডিয়া অনেক সময় আড়াল করে রাখে। চলুন এবার বিস্তারিত জেনে নিই। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭। গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরায়েলি হামলা। গত শুক্রবার ১০ই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি খুব শান্তিপূর্ণ থাকে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা ফিলিস্তিনিদের মানবিক কষ্ট দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের সেনা সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। তারা দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত এক সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮,১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,২০৩ জন আহত হয়েছেন। এদিকে পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে, জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়েছিল, যেখানে ট্রাম্প সতর্ক করেন যে আপোস করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ধ্বংস করে দেবে রাশিয়া। প্রতিবেদন অনুসারে আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করতে জন্য
চাপ দিয়েছেন। ইউরোপীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে যে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয় একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করেছেন। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন যে তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন এবং পুতিন যদি চায় তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে। বৈঠকের এক পর্যায়ে বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখেন বলেও অভিযোগ করা হয়েছে। চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে এই রেড লাইন আমি জানিও না এটি কোথায়, আমি কখনো সেখানে যাইনি। আরও থাকছে ভারতকে করা হুমকি ট্রাম্পের, দোটানায় মোদি সরকার। ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে দেশটির পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে এখনও কোনো মন্তব্য বা তেল কেনা নিয়ে নিজেদের অবস্থান জানায়নি মোদি সরকার। সোমবার ২০ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তার ভাষ্য, তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না, কিন্তু যদি তারা এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এ ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে। অবশ্য ইতোমধ্যেই ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে। এবছরের অগস্টে ট্রাম্প শুল্কহার বাড়িয়ে ৫০% করেছেন, আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি বারবারই জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক বজায় থাকবে বা আরও বাড়ানো হবে। এছাড়া চলতি মাসের শুরুতেও ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করল ইসরায়েল। গাজা উপত্যকার আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাসেম ব্রিগেডের অন্তত ৬ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাবহু হয়েছেন। এই হামলার পর উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র শাখার ওই যোদ্ধারা নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কাসেম ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ওই ব্যাটালিয়নের ইউনিট কমান্ডার সহ ৬ যোদ্ধা নিহত হয়েছেন বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। আল জাওয়াইদা শহরের উপকূলীয় এলাকায় তাঁবুর ভেতরে স্থাপিত সমুদ্র তীরবর্তী ছোট একটি ক্যাফে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি বলছে, গাজার ভূমধ্যসাগর লাগোয়া দেইর আল বালাহ ও খান ইউনুসের মাঝামাঝি এলাকায় আল জাওয়াইদা শহরের অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কাসেম ব্রিগেডের নিহত ৬ যোদ্ধা উত্তর গাজার বাসিন্দা এবং হামলার সময় তারা মধ্যাঞ্চলে অভিযান পরিচালনা করছিলেন। গাজা যুদ্ধক্ষেত্রের শীর্ষ কমান্ডার আল মাবহুহের মৃত্যু যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হামাসের অভিজাত শাখার জন্য অন্যতম বড় ক্ষতি বলে মনে করা হচ্ছে। এদিকে রোববার গাজা উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হামাসের প্রকাশ্য চুক্তি লঙ্ঘনের পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো স্থগিত করা হয়েছে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলার পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর প্রতিদিন শত শত ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি পাচ্ছে। এর মাঝেই রোববার ওই উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করল ইসরায়েল।
এর আগে ২০২০ সালের আগস্টে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা বলেছিলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশ করতে না পারায় ওই উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এদিকে ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করল হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন ইয়েমেনি নাগরিক ও ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের পর রবিবার আরও ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এটি ২৪ ঘণ্টার মধ্যে সানায় জাতিসংঘের ভবনে দ্বিতীয় অভিযান। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, তারা হুতি বিদ্রোহী ও অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। এই গুরুতর পরিস্থিতি দ্রুত সমাধান, সব কর্মীর মুক্তি ও সানার কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য। অন্যদিকে পৃথক একজন জাতিসংঘ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হুতি বাহিনী অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভার সহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। আটককৃতদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন, যার মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি, WFP, ইউনিসেফ ও মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর OCHA রয়েছে। জাতিসংঘের মতে এখনও পর্যন্ত হুতিদের হাতে অন্তত ৫০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী আটক আছেন। অন্যদিকে হুতিরা দাবি করছে, আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে। তবে এটি স্পষ্টতই অস্বীকার করেছে জাতিসংঘ। আরও থাকছে, হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২। হংকং ইন্টারন্যাশনাল বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে ২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী। অন্যদিকে দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা ৪ ক্রু সদস্য জীবিত রয়েছেন। সোমবার ২০ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম BBC। সংবাদমাধ্যমটি বলছে, হংকং ইন্টারন্যাশনাল বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট EKA ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার ACT। সোমবার স্থানীয় সময়ের ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। হংকং সিভিল এভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের ২ জন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে ২ জনই মারা যান বলে পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম RTHকে জানিয়েছে। অন্যদিকে প্লেনে থাকা ৪ ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য ২টি রানওয়ে চালু রয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় ১০টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজও অংশ নেয়। বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার হংকং ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, হংকং ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল, কারণ দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ভালো রেকর্ড ধরে রেখেছে বিমানবন্দরটি। এদিকে গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। গাজায় চলমান ৯ দিনের যুদ্ধবিরতি নিয়ে রবিবার নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের হামলার জবাবে গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং ইসরায়েল আবারও হামলার অজুহাত তৈরি করছে। ফরাসি বার্তা সংস্থা AFP তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর জানায় তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে কার্যকর এই যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে 2 বছরেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটায়। এই চুক্তিতে বন্দী ও কয়েদি বিনিময়ের পাশাপাশি গাজার ভবিষ্যতের একটি রূপরেখাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে বাস্তবায়নের শুরু থেকেই তা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানায় রবিবার সকালে রাফা এলাকায় সন্ত্রাসী কাঠামো ধ্বংসে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং গুলি চালায়। সেনারা জবাবে বিমানযুদ্ধ ও আর্টিলারি হামলা চালায়। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান হামাস যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় একাধিক হামলা চালিয়েছে। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা বলেন রাফা শহরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন হামাস স্থানীয় একটি ফিলিস্তিনি গ্যাং আবু শাবাব দলের সঙ্গে লড়াই করছিল, কিন্তু হঠাৎ তারা ইসরায়েলের ট্যাঙ্কের মুখোমুখি হয়। বিমানবাহিনী আকাশ থেকে 2টি হামলা চালিয়েছে। এই সংঘর্ষের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর কয়েকজন মন্ত্রী হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার আহ্বান জানান। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিল বলেন হামাস অনুতপ্ত হবে বা চুক্তি মেনে চলবে এমন ভ্রান্ত ধারণা আমাদের নিরাপত্তার জন্য বিপজ্জনক প্রমাণিত হচ্ছে। হামাসকে পুরোপুরি ধ্বংস করতে হবে। অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিস্ক একটি বিবৃতিতে জানান হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরায়েল চুক্তি লঙ্ঘন করছে এবং অপরাধের অজুহাত তৈরি করছে। হামাসের সামরিক শাখা জানায় তারা যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং রাফায় কোনো সংঘর্ষের বিষয়ে অবগত নয়। মার্কিন শান্তিদূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে আসছেন যুদ্ধবিরতির অগ্রগতি পর্যবেক্ষণের জন্য। ট্রাম্পের 20 দফা পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বাহিনী তথাকথিত ইয়েলো লাইনের বাইরে সরে গেছে, তবে এখনও গাজার প্রায় অর্ধেক এলাকা ও সীমান্ত অঞ্চল সহ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামাস এরই মধ্যে 20 জন জীবিত জিম্মি মুক্ত করেছে এবং মৃতদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এবং সর্বশেষ হামাসের অস্ত্র সমর্পণের সময়সীমা নিয়ে যা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের জন্য কোনো কঠিন সময়সীমা বেঁধে দেয়া হয়নি। তবে তিনি সতর্ক করে বলেন যে যদি হামাস অস্ত্র ত্যাগ করতে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের নিরস্ত্রীকরণের কোনো সুনির্দিষ্ট সময়সীমা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন এ বিষয়ে তার কাছে কোনো কঠোর নীতি নেই, তবে যুক্তরাষ্ট্র দেখিয়ে দেবে কিভাবে সবকিছু কার্যকর করা হয়। হামাস আসলেই তাদের অস্ত্র ত্যাগ করবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন তারা অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। যদি তারা এটি করতে ব্যর্থ হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মাসের শুরুতে হামাস ও ইসরায়েলের মধ্যে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের চুক্তি সই হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার বাহিনীর হামলায় অন্তত 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 230 জন। গাজার গণমাধ্যম দপ্তরের এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায় যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 80 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় প্রায় 67,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।